মাননীয় প্রধানমন্ত্রীর আজকের তিনি যেই মৌলভীবাজারে সমাবেশ করেছেন সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে একটি পক্ষ সরকারের যে উন্নয়নমূলক কাজগুলো আছে সেটাকে এক ধরনের বাধার পাশাপাশি এবং ঘোষণা দিয়েছে যে সরকারকে আর সময় দেয়া যাবে না। সেই কথাটি তিনি পরিষ্কার করে বলেছেন যে বিরোধী দল এ ধরনের একটি বক্তব্য দিচ্ছে। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, সেটি হচ্ছে যে সরকারকে আর সময় দেয়া যাবে না এবং একই সাথে সরকারের যেসব কর্মকাণ্ডগুলো এর মধ্যে করা হচ্ছে সেটি নিয়ে আমরা বিরোধী দলের ভিতর নানা ধরনের আলোচনা সমালোচনাও দেখছি। আপনার কাছে কি মনে হয় যে এটি কি অনেকটা ইচ্ছাকৃতভাবে জনগণের কাছে সরকারের বিপক্ষে এক ধরনের অবস্থান তৈরি করার চেষ্টা করা হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে? এখন জামাতের ভূমিকাটা তো কিরকম অতীতে ৭১ থেকে শুরু করে আজ পর্যন্ত সেটা আমরা বাংলাদেশের সব মানুষই জানি। একটা ৪ মাসের সরকার, এটা তো খুব অল্প একটা সময়। এই অল্প সময়ের ভেতর জল ঘোলা করতে চাচ্ছে তারা কেন? তাদের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, নিশ্চয়ই কোনো এজেন্ডা আছে। আর আরেকদিকে হচ্ছে যে বিএনপির আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আপনি যে রেফারেন্সটা দিয়েছেন, আজকে উনি সিলেটের আগের দিন কক্সবাজারে গিয়েছিলেন। উনি যখন যেখানেই যাচ্ছেন সেখানে এই যে লক্ষ লক্ষ মানুষের একটা পাত ভাঙা যে জোয়ার, এই জনপ্রিয়তাটাকে মনে হচ্ছে তারা ভয় পাচ্ছে। কারণ তাদের কোনো সভা সমাবেশ আমরা দেখছি না, দেখলেও সেটা জনশূন্য দেখতে পাচ্ছি। এখন আপনি দেখেন যে জুলাই সনদ এবং গণভোট নিয়ে প্রথম অধিবেশনটায় জামাত বিরোধী দল হিসেবে, বিরোধী দল তো সরকারি দলেরই একটা অংশ, সরকারের অংশ বিরোধী দল, তারা একটা কনস্ট্রাকটিভ ভূমিকা রাখবেন, এটা মানুষ আশা করে যে তারা সত্যিকার অর্থে যেটাকে যৌক্তিক সমালোচনা বলে সেটা তারা করবেন। কিন্তু সেটা না, তারা যেটা করছে সেটা হচ্ছে যে এমন সব কথাবার্তা বলছে যে কথাবার্তা বলে মানে পাবলিক, জনগণ, তাদের মধ্যে কোন রকম উত্তাপ, কোন রকম তাপ তারা সৃষ্টি করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। এখন আজকে দেখেছেন যে আমাদের মৌলভীবাজারে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তারা জনগণের স্বার্থে কথা বলছে না, তারা নিজের স্বার্থে কথা বলছে। তাদের বিরুদ্ধে কি করা উচিত? উনি বলছেন তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। কথা সত্যি, সজাগ থাকতে হবে আমাদের। এই কথা উনি আরেকটু বলেছেন যে মনে আছে তো এখানে অনেক মুরব্বী আছেন, ৭১-এ এরা কি করেছিল, ৮৬-তে কি করেছিল, এর মধ্যে এক যুগ যে আন্দোলন চলেছিল সেই আন্দোলনকে তাদেরকে আমরা কিন্তু দেখিনি। যে কথাটা আমরা সব সময় বলছি সেই কথাটাই আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার বলেছেন যে এই বিষয়ে যে আমাদের বাংলাদেশের আমরা যারা আছি মানুষজন, আমাদেরকে তো অবশ্যই সতর্ক দৃষ্টি আপনার রাখতে হবে। উনি বলেছেন যে আজকে যদি শহীদদের তালিকা বের করা হয় দেখা যাবে যে ছাত্রটি মারা গিয়েছে ছাত্র দলের একজন কর্মী, যেই ছাত্রটির বউ মারা গেছে ছাত্র দলের কর্মী, যেই যুবকটি মারা গেছে যুব দলের কর্মী, যুবকটি যে গুম হয়েছে সেও যুব দলের কর্মী। কাজেই যেই মানুষ বিনা বিচার বিনা কারণে জেল খেটেছে দেখা যাবে সেও বিএনপির কর্মী। এই কথাগুলো তো ভাই সত্যি। গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মী আমার বিরুদ্ধে যে মামলা, কি হেনস্থা, কি দুর্বিষহ জীবন আমরা এক একজন কাটিয়েছি সেটা তো আপনারা সবাই কম বেশি জানেন। কাজেই এইরকম একটা অবস্থায় যে মানুষজনকে এখন রং মেসেজ এটা দেওয়ার টাইম না, এখন সময় ঐক্যের, সলিডারিটি, যেটা আমাদের দেশনেত্রী বারবার বলেছেন, চিরদিন বলেছেন যে ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্য আমাদের মধ্যে ছিল দেখেই, বাংলাদেশের মানুষের মধ্যে ওই ঐক্য ছিল দেখেই ৫ই আগস্টে আপনার এই পালিয়ে গেছে যারা স্বৈরাচার ছিল, গণধিকৃত তারা। কাজেই ঐক্য যদি না থাকে এখন তো সে পেছন ফিরে তাকানোর আর সময় নেই। আপনি যে ঐক্যের কথা বলছেন সেই ঐক্যটা কি এখন আপনারা বিরোধী দলের সাথে কি আর দেখেন না? আমি সেটা বলছি না, আমি বলছি যে ঐক্য আপনার তো থাকতে হবে। দেশটাকে যদি সামনে এগিয়ে নিতে চাই আমরা, তাহলে লাল নীল সাদা কালো সবাইকে নিয়েই তো আমাদের এক পা এক পা করে সামনের দিকে যেতে হবে। এখন যদি পিছনে তাদেরকে রেখে আমরা দৌড় দেই সেটা তো হবে না। আর সেই একই কথা অ্যাপ্লিকেবল জামাতের বেলায়ও। কাজেই আমি তো মনে করি যে জামাতের শুভ বুদ্ধির উদয় হবে এবং জামাত তারা বিরোধী দলে আছে এই প্রথমবার তাদের ইতিহাসের সর্বোচ্চ
যেই ভোট তারা পেয়েছে তারা সেটাতে আলহামদুলিল্লাহ বলবেন এবং সেই সাথে দেশের মানুষের কি করে উপকার হয়, দেশের মানুষের কি করে উন্নতি হয়, ওনারা সেই ব্যাপারে কনস্ট্রাকটিভ থাকবেন। সেটা না করে ডিস্ট্রাকটিভ কর্মকাণ্ড, ডিস্ট্রাকটিভ কথাবার্তা যদি বলেন, এটা সেটার সময় না। আপনি জানেন যে ওয়াজিয়া ফ্যাসিবাদ। মমতাজ, আপনার যদি এই বিষয়ে কোনো বলবার থাকে। জি, আমাকে যদি একটু সময় দেন আমি কয়েকটা বিষয় নিয়ে একটু আমার অবস্থানটা ক্লিয়ার করি। প্রথম কথা, আমাদের সাথে আরেকজন যিনি অতিথি আছেন, যদিও তাকে আমি দেখতে পাচ্ছি না, তার জন্য আমার একটা কথা আছে, সেটা হচ্ছে দেখেন, সংবিধানকে বদলাতে হবে এই ব্যাপারে কিন্তু সরকার এবং বিরোধী দল কারো কিন্তু দ্বিমত নাই, এবং এটার কারণগুলো পরিষ্কার। দেখেন, এই যে গুমগুলোকে করা হয়েছিল, আয়না ঘরে রাখা হয়েছিল, আমাদের জানলে অবাক লাগবে যে এগুলো কিন্তু সংবিধান মেনেই করা হয়েছে। প্রত্যেক 6 মাস পর পর এটার মেয়াদ বাড়িয়ে বাড়িয়ে সংবিধান মেনেই আমার দেশের একজন অপরাধী কি নিরপরাধ সেই বিচারে আমি পরে যাচ্ছি, কিন্তু তাকে লুকিয়ে রাখা হয়েছে এবং সরকারি বাহিনীর ছত্রছায়াতে বাংলাদেশের মধ্যে রাজধানীতেই লুকিয়ে রাখা হয়েছে সংবিধান মেনে। তাহলে সংবিধান বদলানো তো দরকার। একজন ইলিয়াস আলীর জন্য যেরকম দরকার, একজন ব্যারিস্টার আরমানের জন্য যেরকম দরকার, একজন হুম্মাম কাদের চৌধুরীর জন্য দরকার। আমরা আর বাংলাদেশে এটি দেখতে চাই না। সংবিধানকে বদলাতে হবে কারণ সংবিধানে এখনো রয়ে গেছে যে প্রত্যেকটি সরকারি অফিসে কার কার ছবি টানাতে হবে, এবং বঙ্গবন্ধুর পরিবার যেখানে থাকুক, আমি ভাষাটা বলছি সংবিধানে যেভাবে লেখা আছে সেটাকে কোট করে, বঙ্গবন্ধুর পরিবার পৃথিবীর যেখানে থাকুক তাদেরকে কি কি রাষ্ট্রীয় মর্যাদা, রাষ্ট্রীয় খরচে দিতে হবে সেটা লেখা আছে। তাহলে আমাদেরকে সংবিধানের এই জায়গাটাতে নজর দিতে হবে। হ্যাঁ, আর 10টা ইস্যু আছে, সেটাকে আমি আনইম্পর্টেন্ট বলছি না, কিন্তু এটাকে কিন্তু এড়িয়ে গেলে চলবে না। এই ব্যাপারে আমার মনে হয় সরকার বিরোধী দলের কোনো দ্বিমত নাই। পয়েন্টটা হচ্ছে, যেমন ধরেন এখন যারা 350 জন সংসদ সদস্য আছেন, আমি যদি 348 জন বলি, 2 জন এখনো আসছেন না, শপথ নেননি, সেই 348 জন যদি হ্যাঁ বলেন তাহলে এর অনেকগুলো জায়গা ঠিক করা যাবে না। সমস্যাটা হচ্ছে ফেসিস্ট 15তম সংশোধনীর মাধ্যমে এই সর্বনাশটা করে গিয়েছেন, এই জন্যই আমরা সংস্কারের কথা বলছিলাম। যাক, সে কথা। এখন আরেকটা কথা, একটু ব্যাপার আছে যে যে কোনো যৌক্তিক সমালোচনা সরকার মেনে নেবে, এই কথাটা শুনতে সুন্দর, কিন্তু সেই কথাটি যৌক্তিক কিনা সেই সিদ্ধান্তটা কে নেবে, এটা একটা ব্যাপার। দেখেন, আমরা বারবার বলেছি যে সরকার এই যেসব ব্যাপারে আন্তরিক সেসব ব্যাপারে আমরা সহযোগিতা করব, এবং আমার মনে হয় এতদিনে প্রধানমন্ত্রী সহ আম, বাকিদের কাছেও এই জায়গাটা পরিষ্কার হয়ে যাওয়া দরকার, এবং পরিষ্কার হয়ে গেছে যে কনস্ট্রাকটিভ জায়গাগুলোতে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, এবং যত জায়গায় আমাদেরকে সহযোগিতা করতে ডাকা হয়েছে, এমনকি ডাকাও হয়নি, আমরা সহযোগিতা করেছি। কিন্তু সরকারের ভেতরে যদি একটা ভীতি এভাবে তৈরি হয় যে বিরোধী মতকে আমরা সহ্য করব না, অথবা রাজনৈতিক দ্বিমতকে আমরা জায়গা দেব না, আমি বলছি না যে এই জায়গাটা তৈরি হয়েছে, আমি সম্ভাবনা বলছি, তাহলে কিন্তু আমরা আবার পেছন দিকে চলে যাচ্ছি, তাই না? এই যেমন ধরেন, আমি সম্ভাবনাটাই একটা ছোট্ট কিভাবে আসলো উদাহরণ দিই। আপনাদের মধ্যে? আসছি আসছি যেমন ধরেন, আমরা বাজেটকে কিন্তু ক্রিটিসাইজ করার জন্য না, আমরা বাজেটকে হেল্প করার জন্য সুপারিশ হিসেবে একটি ছায়া বাজেট প্রকাশ করেছি। এটাকে নিয়ে আমি নিজেই যে পরিমাণ ঠাট্টা বিদ্রুপ দেখছি, যে ওনারা নাকি ছায়া বাজেট করেছে, সেটা সংসদে বা সংসদের বাইরে 2 জায়গাতেই বলা হচ্ছে, আমরা একটু শকড। ব্যাপারটা কিন্তু এটা ছিল না যে আমি এটাকে বিপক্ষে দাঁড় করিয়েছি, না, এটা সাপোর্টিভ। চাইলেই যে কেউ এখন, এবং আমরা বোঝাতে পারবো যে কেন স্বাস্থ্য খাতে, আহ, কেন শিক্ষা খাতে 2% দেওয়া যাচ্ছে, আর কেন আমি এটাকে দেখিয়েছি 2.3% কেন দেওয়া যাবে, কিভাবে দেওয়া যাবে, এবং আমি ইনকামের সোর্স গুলোকে কিভাবে সর্ট করেছি। এটা কিন্তু ক্রিটিসাইজ করার জন্য না, এটা হেল্প করার জন্য। এই জন্য আমি শুরুতে বলছিলাম যে যৌক্তিক সমালোচনা কিনা সেটার জন্য কিন্তু একটা সহনশীলতা দরকার, এবং আমরা আশা করব যে সরকার সেই সহনশীলতাটুকু দেখাবেন। হ্যাঁ, আর 15 বছরে 17 বছরে কে কোথায় ছিল, রাজপথে ছিল কিনা, এটার তো অসংখ্য জায়গা আছে। কিন্তু আমি একটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে দেখেন, আপা বলছেন যে এখানে জনগণ ম্যান্ডেট দিয়েছে বিএনপি কে, আমরা কিন্তু এবার 2টা ভোট দেখেছি, এবং
সেই ভোটটাতে যত পার্সেন্ট মানুষ বিএনপিকে ভোট দিয়েছে তার চাইতে 20% মানুষ বেশি ভোট দিয়েছে যে তারা সংবিধানের সংস্কার চায়। সুতরাং জনগণের ম্যান্ডেটের প্রতি যদি শ্রদ্ধা থাকে তাহলে আমাদেরকে এই জায়গাটাকে ক্লিয়ার করতে হবে যে এই জায়গায় আমাদের অবস্থান কি। ইতিমধ্যে 2-3 জন এটা বলেই ফেলেছেন যে আমরা তখন একমত হয়েছি, নইলে নির্বাচনটা দেয়া যেত না, তাহলে ক্ষমতা গ্রহণটাও পিছিয়ে যেত। হ্যাঁ, তো এখানে কিন্তু আসলে রাজনৈতিক সদিচ্ছা দেখা যায় না। তো এই জায়গাগুলোকে রেখে আমরা সামনে যাওয়ার পথটাকে কিন্তু দেখতে পাচ্ছি না। তারপরও অ্যাডভোকেট আমি ফাহিমা বলবো, নাসরিন মুন্নি, রাজনৈতিক জি, সদিচ্ছা আপনাদের মধ্যে দেখতে পান না বিরোধী দল। দেখেন, মোস্তফা মামুন তর্ক কিন্তু আবারও সে একই জায়গায় ঘুরে ফিরে যাচ্ছে। ঘুরে ফিরে একই। আহ, আচ্ছা, যাই হোক, আমি যদিও এইসব জায়গায় আসলে পলিটিক্যাল পার্সন যারা আছে তাদের সঙ্গে কন্টেস্ট করতে চাই না। মানে তারা আসলে তাদের মতো করে বলবেন, তাদের একটা আদর্শ আছে, ওর মধ্যেই তাদের থাকতে হবে। আমরা যেমন নানা রকম কথা বলতে পারি, তারা সেটা বলতে পারেন না দুটা কারণে। প্রথম, তাদের দলীয় যে সীমানা আছে সেটাও আছে, প্লাস ওনারা তো এই আদর্শটাই বিশ্বাস করেন। ফলে তাদের সঙ্গে এইসব জায়গায় আর্গুমেন্ট করাটা আসলে কখনো কোনো তাদেরকে আসলে একটা আনকমফোর্টেবল জায়গায় ঠেলে দেওয়া। তবুও আমি বলি, ওনারা যারা বলছেন অবশ্যই গুরুত্বপূর্ণ, এই সব কিছুর বিচার হতে হবে, এগুলো আমরা চাই না বলেই তো আসলে পরিবর্তনের স্বপ্ন, চেষ্টা, সেটা বাস্তবায়ন এবং সেটার উপর নতুন দিকে চলার চিন্তা। কিন্তু সংবিধানে লেখা থাকলেই যে হয়ে যাবে, পৃথিবীতে সবচেয়ে বেশি জায়গাটাতে আইন আছে সংখ্যার দিক দিয়ে, সেটার মধ্যে বাংলাদেশ একটা। কিন্তু এই বাংলাদেশে আইন লঙ্ঘনের, আইনের প্রয়োগ কোথায়, বাস্তবতা কোথায়? বা সংবিধানে কি লেখা ছিল যে এটা করা যাবে, গুম করা যাবে, এইটা কি লেখা আছে? এখন নাই। তো নাই যখন, তো হয়েছে। তো এর ফলে আইন করা, সংসদ করা, সংবিধান করা, এগুলো নিয়ে আসলে এগুলোর মধ্য দিয়ে বদলাবে না, বদলাবে চর্চার মধ্য দিয়ে, বদলাবে চিন্তার মধ্য দিয়ে, বদলাবে রাজনৈতিক সহিষ্ণুতার মধ্য দিয়ে, বদলাবে বেসিক বিষয়ে রাজনৈতিক দলগুলো যখন একমত হবে, অপোনেন্টকে, এখনকার বিরোধী দলকে দমন না করা, তারপর হচ্ছে দুর্বলের প্রতি আক্রমণ না করা, পুলিশ বাহিনী বা রাষ্ট্রীয় বাহিনীকে নিজেদের ভাড়াটে বাহিনী হিসেবে ইয়ে করে, এগুলোর জন্য সংশোধন আমি জানি না যে মানে সংবিধানের পাঠ হতো আমাদের নানা রকম হতে পারে। এগুলো তো সবগুলোর জন্য সংবিধান বদলানোর দরকার নেই, প্র্যাকটিস দরকার, চর্চা দরকার, চিন্তা দরকার, সহিষ্ণুতা দরকার, আলোচনা দরকার, ইন্টেলেকচুয়ালিটির দরকার। রাজনীতি এইসবের চর্চার গুরুত্বপূর্ণ। সো আমি যেটা মনে করছি যে আমার পয়েন্ট হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা তাদের প্রতি না। আমার বক্তব্য হচ্ছে সবসময় আমরা দেখে আসছি, মানে এটা কি আমাদের জন্য কোনো লজ্জার বিষয় না যে আমরা এখনও, ধরেন বাংলাদেশে না, আপনি থার্ড দেশের কেউ যদি এসব আমাদের আলোচনা শুনে, তারা বেশ বিস্মিত হবে যে এরা এখন কোথায় পড়েছে, কী সব নিয়ে আলোচনা করছে। মানে বিষয়টা হচ্ছে একটা দেশ এত বছর পর এসে আমরা আমাদের কনস্টিটিউশন কী করা উচিত না উচিত এর ডিবেট হচ্ছে। নিশ্চয়ই যারা করছেন তারা ঠিকই করছেন, হয়তো তাদের জায়গায় তারা প্রত্যেকটি, সবার যুক্তি আছে, পৃথিবীর সব বিষয়ই আসলে যুক্তি থাকে। কিন্তু এটা কালেকটিভলি যদি আমরা চিন্তা করি, আমরা যদি বিষয়টার বাইরে গিয়ে চিন্তা করি, তাহলে আপনি চিন্তা করেন যে মানুষটার জীবনে যখন টিসিবি লাইনে যখন আমি দাঁড়িয়ে থেকে মানুষকে দৌড়াতে দেখি, যখন আমি হামের শিশু মৃত্যু দেখি, সেই সব ছবি যখন আমি দেখি, যখন আমি দেখতে পাই যে সেই আগের মতোই রাজনৈতিক নিপীড়ন চলছে, যখন আমি দেখতে পাই পুলিশ অসহিষ্ণু মানুষ পুলিশের উপর আক্রমণ করছে, যখন আমি দেখতে পাই নিরাপত্তাহীনতা, আমি বাসা থেকে যাব, এখান থেকে যে যাবো, সেই নিরাপত্তাহীনতা যখন আমি দেখতে পাই, অনেক মানুষ সেই নিরাপত্তাহীনতায় থাকে। বাজারে গেলে দাম নিয়ে যখন মানুষ চিন্তা করে, কালকেই এই মহাখালী, আপনার এখানে মহাখালী রাস্তায় আটকেছে, আমি সেই ছবিটা দেখেছি, কি ভয়ঙ্কর অবস্থা। তাদের চাকরি নেই, তারা বলছে আমাদের পেট চলছে না আমাদের কাছে। সেই মানুষগুলো তো এই দেশের সংখ্যাগরিষ্ঠ এবং দিন দিন সেটা আরও বাড়ছে। কেন বাড়ছে এই প্রশ্নটা করেন। এবং আমার হচ্ছে যারা রাজনীতি করেন তারা কিন্তু এই সব কিছুর জন্য তাদেরকে আসলে তাদেরকে দিকে আঙুল উঠবে, তাদেরকে জবাব দিতে হবে। সেই জবাবটা দেয়া, সেই চিন্তাটা করা, সেগুলোর বিষয়ে আমরা কিন্তু দেখতে পাই না। সেগুলো সেকেন্ডারি ছিল বলেই আমাদের ছিল, এবং সেকেন্ডারি। এবং আমার পয়েন্ট যেটা সবসময় মনে করি, আমাদের চিন্তায় মানুষ অনেক অগুরুত্বপূর্ণ, ব্যক্তি মানুষ অনেক অগুরুত্বপূর্ণ, প্রান্তিক মানুষ অনেক অগুরুত্বপূর্ণ। আমাদের আলোচনায় আসলে তত্ত্ব, থিওরি, ইতিহাস এইসব গুরুত্বপূর্ণ। এবং ওনারা এখানে করছেন, সংসদেও করছেন। সেই নেতার বন্দনা, সেই পুরনো কথা কি বদলালো বলেন, কি বদলালো? আজ থেকে 10 বছর পরে এই আলোচনা যদি এরকম থাকে, ওনারা থাকবেন না। এবং ঘটনা হচ্ছে কি, ওনারা তখন দর্শক হয়ে যখন দেখবেন, তখন ওনারা এগুলো ভালো লাগবে না। তো আমার পয়েন্ট হচ্ছে, কোনো ব্যক্তি বা কোনো রাজনীতির বিরুদ্ধে না, আমি সেটা কন্টেস্টও করতে চাই না। এই দ্বিদলীয় ত্রিদলীয় ফ্রেম, এগুলো হচ্ছে তাদের বিষয়ে, তারা তর্ক করুন। তা আমাদের জায়গা থেকে আমরা হতাশা প্রকাশ করব। আমরা মনে করব যে এই আলোচনার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় পেছনে চলে যাচ্ছে, এই আলোচনাগুলো প্রাধান্য পাচ্ছে। এই দুঃখবোধ আমাদের ছিল, আছে, এবং আমি নিশ্চিত করে বলতে পারি, ওনাদেরকে সাক্ষী রেখে বলতে পারি, ভবিষ্যতেও থাকবে। বাস। মানে রাজনৈতিক আসলে পরিবর্তন না 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 না, এইটা ওনারা তো বলবেন সব বদলে ফেলেছি। কিন্তু আমি যদি আজকেও আমি বলি, এমন করে ঘটনা ঘটাতে পারবো, এটা বাংলাদেশে 50 বছরে ঘটছে। এবং এই যদি থাকে জায়গা, তাহলে আগামী 50 বছর ঘটবে।
তো তাহলে কি হলো তাহলে, কিসের এসব কিছু? এই আয়োজন ওনাদেরকে প্রশ্ন করতে হবে যে মানুষ যা ছিল তার চেয়ে বেটার আছে কিনা, মানুষ তার চেয়ে নিরাপদ আছে কিনা, মানুষ তার চেয়ে ভালো জীবনের দিকে যাচ্ছে কিনা। এইগুলো প্রশ্নগুলো নিজের কাছে আমার মনে হয় মাঝে মধ্যে করা উচিত। দলীয় ফোরামে এগুলো নিয়ে আলাপ করা উচিত। নেতা নেত্রীর বন্দনা, অতীত, ইতিহাস, শিক্ষা এগুলো করার পাশাপাশি এই প্রশ্নগুলো যদি করেন, শুনবেন। এবং হয় কি, যখন ওই রাস্তায় থাকলে ওনারা শুনতে পান, রাস্তায় যখন ওই সংসদে চলে যান, যখন গাড়িতে ঢুকে যান, তখন না ওই জায়গাগুলো আসলে পৌঁছায় না। দুটো কারণে ওনাদেরকেও আসলে অনেকে এই জিনিসগুলো ধরিয়ে দেয় না। এই যে আজকে আলোচনা করছেন, ওনাদের দলীয় ফোরামে এগুলো হয়তো ভালো যে এটাই দলের অবস্থান শক্তভাবে ব্যাখ্যা করেছেন, ফলে ওনারাও কিন্তু একটা সবাই ইলিউশনের মধ্যে থাকেন। আমাদের টপ লিডারশিপ থাকেন, টপ লিডারশিপকে ওনারা প্রশংসা করেন, ঠিক আছে, আবার ওনাদেরকে প্রশংসা করে ওনাদের কর্মীরা। ফলে এই যে সাইকেল, এর বাইরে এই কর্মী, তীব্র কর্মী, উগ্র কর্মী, নম্র কর্মী, এদের বাইরে যে বিশাল জনগোষ্ঠী, এটা না আড়ালেই থাকে। এবং আমরা সেই আড়ালের কথা বলতে গেলে মাঝে মধ্যে ওনাদের সঙ্গে কনফ্রন্টেশন তৈরি হয়, কিন্তু সেই কনফ্রন্টেশনের কোনো ফল আমরা দেখতে পাই না। ফলে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় ওকে চলো, একটা হতাশা তৈরি হয়ে যায় আসলে হতাশা তৈরি না হয়, জনগণ হিসেবে। আশাবাদী আশা হতে করি, চাই, কিন্তু আশাবাদী হওয়ার জন্যই হতাশ হতে হয় অ্যাডভোকেট আর কি। ফাহিম নাসরিন মুন্নি, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন, সংযুক্ত করতে পেরেছি আমরা। জি, না, আমি তো শুনছি, একটু শুনলাম আমার সাংবাদিক ভাইয়ের কথা। তো আমি ওনাকে খুব বিনীতভাবে জিজ্ঞেস করতে চাই যে গত 17 বছর তাদের যে ভূমিকাটা ছিল সেটাকে উনি কিভাবে মূল্যায়ন করছেন? গত 17 বছর ভয়ের যে সংস্কৃতি ছিল, যেই বন্দনা ছিল, যেই তাবেদারি ছিল, গত 17 বছরে আইনের শাসন ছিল কিনা, গণতন্ত্র ছিল কিনা, ভোট হয়েছে কিনা, নির্বাচন হয়েছে কিনা, উনি কি তার থেকে বেটার? গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতার রক্তের পরে এই যে একটা সরকার গঠিত হয়েছে, সেটাকে বেটার মনে করছেন না? যদি না করে থাকেন, তাহলে ওনার পুরনো বস্তা পচা রাজনীতি কি উনি দেখছেন? আমাদের পিএম ওনাদের ডেকে উনি কথা বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী, গণমাধ্যম আপনারা আপনাদের মতন করে কথা বলেন। আপনাদের কেউ কণ্ঠরোধ করেছে? আপনাদের কেউ গলা চেপে ধরেছে? কোনো মানুষের এখন কণ্ঠরোধ করা হয়েছে? মত প্রকাশে বাধা দেয়া কি হয়েছে? সভা কি করতে দেয়া হচ্ছে না? আমরা তো ভাই কিছু এগুলো করতে পারিনি। যতগুলো কথা আপনাকে বললাম, আমরা তো বাসায় থাকতে পারিনি। আমরা তো মামলা, মোকদ্দমা, হামলা, নির্যাতন, গুম, খুনে জর্জরিত ছিলাম। কাজেই আলহামদুলিল্লাহ বলেন, বেটার আছি। এবং আপনারা আমাদের সাথে থাকবেন চতুর্থ স্তম্ভ, নাকি আপনারা 17 বছর চাঁদের দেশে চলে গিয়েছিলেন? তো আশা করবো এবার মাটিতে নেমে আসবেন মঙ্গল গ্রহ থেকে, এবং এলিয়েনের চোখ দিয়ে নয়, মানুষের চোখ দিয়ে আমাদেরকে দেখবেন, সাধারণ মানুষের মতন আমাদেরকে বলবেন আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ফ্যাসিবাদ যে স্বৈরাচারটা অর্থনীতি সহ প্রত্যেকটা জিনিস, ব্যাংক, বীমা, প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে মাটির সাথে মিশিয়ে দিয়ে চলে গিয়েছিল, সেখান থেকে ভাই একেবারে রাতারাতি আলাদিনের চেরাগ তো কেউ পায় নাই। আমরা তো আলাদিনের চেরাগ ঘষে কোনো আলাদিনের সেই দৈত্য আনতে পারছি না। আমরা তো চেষ্টা করছি, আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা সেখানে ভাই আমাদের প্রয়োজন আছে। আপনারা সেটাই করবেন ইনশাল্লাহ, আমরা সেটাই আশা করি। আমি বলবো জি অবশ্যই। না, ঠিক আছে, উনি যে পয়েন্টগুলো বললেন আমার আসলে পয়েন্টটা সেটা ছিল না। আমার পয়েন্ট হচ্ছে যে আমরা পরিবর্তন চাই, আমরা অগ্রগতি চাই, কিন্তু আমরা সেই বৃত্তটা দেখতে পাই এই তর্ক বিতর্ক, এই যে সংস্কার, সংশোধন, এই শব্দ নিয়ে তর্ক বিতর্ক, সেটা নিয়ে আমার পয়েন্ট। এবং উনি যে পয়েন্টটা বললেন যে গত 17 বছরের সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা ছিল, সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে, গোয়েন্দা সংস্থা দিয়ে চালানো হয়েছে, এবং ওনাদের লেভেলে না হলেও, ওনাদের মতো ওনারা যদি প্রত্যক্ষ রাজনীতি করতেন, সাফারিংস ওনাদের বেশি, ওনাদের লেভেলে না হলেও মিডিয়ার সাফারিংস হয়েছে, এবং সেই সাফারিংসের শিকার কম বেশি অনেকেই হয়েছে। কিন্তু এর মধ্যেও কেউ কেউ চেষ্টা করেছে, এর মধ্যেও কেউ কেউ ওই সময় চেষ্টা করেছে, সেই চেষ্টার অংশটুকু আছে। তাদের দলের তাদের খবর ছাপতে গিয়ে অনেকে বিপাকে পড়েছে, অনেকে আক্রান্ত হয়েছে, সেটাও কিন্তু হয়েছে। সংখ্যাটা অত উল্লেখযোগ্য ছিল না, এবং সাংবাদিকতার জায়গায় অনেক সংকট ছিল, সেইটা আসলে অস্বীকারের উপায় নেই। সাংবাদিকতা অনেক ক্ষেত্রেই লেজুর বৃত্তি দ্বারা আক্রান্ত ছিল। কিন্তু আমি তার সঙ্গে বিনীতভাবে যোগ করতে চাই, আমরা ওই তখনও সেটা পছন্দ করিনি, এখনও পছন্দ করছি না। এখনও দেখি যে আপনাদের ওই সাংবাদিকতার জায়গায় ওই বন্দনা স্তুতি করার চেষ্টা, সেই রকম সাংবাদিকতা রাজনৈতিক পরিচয় দিয়ে সাংবাদিকতা দখল নেওয়ার চেষ্টা, এগুলো কিন্তু চলছে, এগুলো কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি। তো আমি আশা করব উনি যেটা বললেন, উনি এই বিষয়গুলো রোধ করার ক্ষেত্রে সাংবাদিকের জন্য সেরকম না হয়ে উঠতে পারে যে ধরনের সাংবাদিক। তবে এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই, এটা ট্রু যে গত কয়েক মাসে কিন্তু আমরা সাংবাদিকতার ক্ষেত্রে
যে বাধার মুখোমুখি আগে হয়েছি সেটা আসলে সেইভাবে আমি তখনও করেছি এখনও করেছি, সেই বাধা আসলে আমরা মুখোমুখি হইনি আমার জায়গা থেকে। কিছু কিছু জায়গায় যেগুলো হচ্ছে সেইগুলো আসলে স্থানীয় পর্যায়ে, কিন্তু দলীয় পর্যায়ে থেকে কেন্দ্রীয় পর্যায়ে থেকে সেটা হয়নি, সেটা আমরা বেটার সিচুয়েশন আছে। এবং তাদের সময়ে আগের যে দুইটা সরকারের সময়ও কিন্তু তুলনামূলক সাংবাদিকরা বেটার ছিল, তার চর্চা হয়েছে, এটাও স্বীকারের উপায় নেই। এবং এটা মানে আমরা যদি স্বীকার না করি এটা আসলে ইট উইল বি লাই, তো আমরা সেটা করছি না। কিন্তু আমরা চাই ওই জায়গায় যে কিছু চর্চা চিন্তা ওই রাজনৈতিক পরিচয়ে সাংবাদিকতায় ব্যবহার করা, যেহেতু উনি সাংবাদিকতার প্রসঙ্গ এনেছেন সেজন্য আমি বললাম, সেগুলো কিন্তু আসলে এখনও কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো পর্যায়ে চলছে। আমরা আশা করব তারা এইটার ক্ষেত্রেও ওনারা সতর্ক থাকবেন, কারণ ওনাদের প্রশ্রয় অনেক ক্ষেত্রে এটাকে বাড়ায়। ওনাদের বন্দনার মাধ্যমে যদি মানুষকে ক্ষমতায়িত করা হয় বা সুযোগ পায়, তখন বন্দনা গেটটা আরও বাড়ে। ফলে যারা বন্দনা করে 10টা তাদেরই বেশি ডেফিনেটলি, কিন্তু একই সঙ্গে বন্দনা যারা গ্রহণ করেন তারাও আসলে ওই কালচারটা তৈরি করলে আমার মনে হয় যে সেটা সবার জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। আমরাও পুরোপুরি চাই মানে সাংবাদিকতার চর্চা করতে। সেই চর্চার জায়গাটা যদি তারা যেভাবে নিশ্চিত করেন তাহলে নিশ্চয়ই সেটা আমাদের জন্য ভালো হবে। তবে এটা সত্যি যে তুলনামূলক বিচারে আমরা এই গত কয়েক মাসে এই সরকার আসার পর তুলনামূলক বিচারে আমরা অবশ্যই বলবো যে আমরা সাংবাদিকতার ক্ষেত্রে আমরা সুযোগটা পাচ্ছি। আমাদের যে কেউ বাধা দিচ্ছে, কেউ ইয়ে করছে, এটা অন্যভাবে অন্যরকম জিনিসপত্র হচ্ছে, প্রভাবের চেষ্টা হচ্ছে, সেটা স্থানীয়ভাবে ব্যক্তিগতভাবে দলীয়ভাবে আমি অন্তত এখনও সেরকম কোনো কিছু ফেস করিনি বা সেরকম কিছু কেউ ফেস করছে, এই বিষয়টা ওরকম না। এবং আমি তো বললামই যে তাদের এই জায়গাটুকু তাদের ধন্যবাদ দিতে হবে অবশ্যই। ইয়ে করেন বলেন তো কাজেই কৃচ্ছতা আমরা যখন বলছি যে ধ্বংস করে দিয়ে গেছে সবকিছু, এটা মিন করছি কিন্তু আমরা। আপনি জানেন যে আমাদের এখান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা আপনার নিয়ে পাচার করে নিয়ে গেছে। আপনারা সবাই জানেন সেটা, কেন্দ্রীয় ব্যাংক থেকে 810 কোটি টাকা পাচার হয়ে গেছে। ব্যাংকগুলো আপনার কি করেছিল? কাজেই সবকিছু মিলিয়ে আমরা এখন যে জায়গাটায় আছি, বাজেট যেটা দিয়েছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী, এখানে প্রত্যেকটা জিনিসকে মাথায় রেখে স্বাস্থ্য শিক্ষার মতো যে খাতগুলো আছে এবং চাল ডাল আমরা নুন আসলে এগুলো একেবারে শেষ মুহূর্তে শুধুমাত্র এইটার উত্তরটা একটু নিয়ে আমরা আলোচনা শেষ করতে যাব। আমাদের যে সংসদ সদস্য বলেছেন যে ফ্ল্যাটে ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ inappropriate। এটা দেওয়ার আমি যে বলি বিষয়টি, আপনাকে, তার একটা শব্দ, সেটা হচ্ছে কি ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এটা মানে কি বাংলাটা হবে যে এটা অ্যাপ্রোপ্রিয়েট, কখনো যৌক্তিক এটা হতে পারে না, হতে এই পারে ধরনের না। কোনো বক্তব্য না। এটা জি। এটা আসা উচিত ছিল না, জি, উচিত ছিল না এটা। ধন্যবাদ আপনার অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুন্নি এবং একই সাথে মাতিয়া মমতাজ, আপনাকেও। আগামীতে আবারও হয়তো কথা হবে।